আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 14 উপজেলায় 10ই মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু। মাসে 2,500 টাকা দেয়া হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী। 6 মাসে পরিচ্ছন্ন ও সবুজ শহর দেখতে চান প্রধানমন্ত্রী। প্রশাসকদের দিলেন স্পষ্ট বার্তা। দুর্নীতিমুক্ত থেকে জনগণের সেবার অঙ্গীকার নবনিযুক্তদের। প্রধানমন্ত্রী 10 উপদেষ্টার দায়িত্ব বন্টন। মির্জা আব্বাস, নজরুল ইসলাম ও রিজভীর রাজনৈতিক উপদেষ্টা, হুমায়ুন কবির পররাষ্ট্রে এবং প্রতিরক্ষায় শামসুল ইসলাম। জাপানের সাথে বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে ফলপ্রসূ আলোচনা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সার্ককে গতিশীল করতে উদ্যোগ নিচ্ছে ঢাকা। নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, মনে করেন ডক্টর আব্দুল মঈন খান। এবং 16 বছরের 1200-র বেশি হয়রানিমূলক মামলা প্রত্যাহার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই আকাঙ্ক্ষা সমুন্নত রেখে ট্রাইব্যুনালকে এগিয়ে নিতে চান নতুন চিফ প্রসিকিউটর। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আগামী 10ই মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাসে 2,500 টাকা দেয়া হবে। পাইলট প্রকল্প হিসেবে প্রথমে দেয়া হবে 14 উপজেলায়। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে এসব তথ্য জানান সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, কার্ডের জন্য তালিকা করবেন সরকারি কর্মকর্তারা। স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিএনপির নির্বাচনী অঙ্গীকার ফ্যামিলি কার্ড। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। ঈদের আগেই এই কার্ড মানুষের হাতে পৌঁছে দিতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দফায় দফায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সমাজ কল্যাণ মন্ত্রী জানান, ঈদের আগে 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রথমে দেয়া হবে 14 উপজেলায়। বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশ বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ। প্রতি মাসে ইনশাআল্লাহ 2,500 টাকা করে আমাদেরকে আর্থিকভাবে সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। একটা ওয়ার্ডে যে কতজন পাওয়ার উপযুক্ত ওই কতজনই পাবেন। 4 মাসের মধ্যে পাইলটিংয়ের কার্যক্রম শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আপনার সারা বাংলাদেশে এটা আরও ব্যাপকভাবে অ্যাটলিস্ট প্রতিটা উপজেলাকে এটার আওতায় আসবে। ফ্যামিলি কার্ড কারা পাবেন, কারা এই তালিকা করবে, রাজনৈতিক বিবেচনা করা হবে কিনা, এসব প্রশ্নের উত্তর দেন সমাজ কল্যাণ মন্ত্রী। কোনো ধরনের রাজনৈতিক বিশ্বাস, কোনো ধরনের ধর্মীয় ডিসক্রিমিনেশন কিছুই হবে না। এটা হবে ইউনিভার্সাল। প্রোগ্রামটা রাজনৈতিক, কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। প্রত্যেকটি ওয়ার্ডের কার্য তদারকির জন্য একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে ওই উপজেলার দায়িত্ব দেওয়া হবে এবং এটা দ্বিস্তর বিশিষ্ট চেকিং এবং রিচেকিং হবে, যাতে ভুল ভ্রান্তি এরর সবচেয়ে কম হয়। তিনি জানান, এখন ফ্যামিলি কার্ডের জন্য থোক বরাদ্দ দেবে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় থেকে থোক বরাদ্দ থেকে এটাকে অর্থ সংকুলনের বিষয়টা চিন্তা করা হয়েছে। পরবর্তীতে আগামী বছর থেকে এটা রেগুলার বাজেট থেকে এটা করা হবে। কৃষি কার্ড সহ আরও কার্ড চালুর পরিকল্পনা আছে সরকারের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। 6 মাসের মধ্যে ক্লিন সিটি গ্রিন সিটি বানাতে ঢাকা, খুলনা, সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জে নতুন প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, নির্ধারিত সময় পর নিজে গিয়ে তাদের কাজের মূল্যায়ন করবেন তিনি। সচিবালয়ের প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলে তাদের এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এ সময় দুর্নীতিমুক্ত থেকে জনগণের জন্য কাজ করার অঙ্গীকার করেন নবনিযুক্ত প্রশাসকরা। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট।
সরকার বদল হবার পর সিটি কর্পোরেশনের প্রশাসকদের বদলের উদ্যোগ নেয় বিএনপি সরকার। ঢাকা উত্তর, দক্ষিণ, খুলনা, সিলেট, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে বিএনপির ৬ জন নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বুধবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন তারা। নির্বাচন না দিয়ে কেন প্রশাসক নিয়োগ দেওয়া হলো তার কারণ ব্যাখ্যা করেন স্থানীয় সরকার মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন তাদেরই দায়িত্ব পালন করা উচিত। ঢাকা হওয়ার সম্ভাবনা আছে দুটো, আর কয়েকটা মেয়াদ যাদের শেষ হয়েছে তাদেরকে আগে। পরে ৬ প্রশাসক দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। এসব সিটি কর্পোরেশনকে ক্লিন সিটিতে পরিণত করবার নির্দেশ দেন তারেক রহমান। ৬ মাসে কি করলেন তা নিজে গিয়ে পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আমাদেরকে বলে দিয়েছেন, কিছু নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলো হলো জনগণের যে সমস্ত অধিকার বঞ্চিত আছে সেগুলো যত দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। আমরা নির্বাচিত নয়, আমরা কতদিন থাকব। আমরা চাই বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব তৈরি হোক, সাথে সাথে ঢাকা সিটি কর্পোরেশন আওতাধীন এবং ঢাকার বাইরে যে সমস্ত সিটি কর্পোরেশন আছে সেখানে জনবান্ধবমূলক এবং জনগণের প্রতিনিধিরাই সেখানে সেবা দান করবে। ভোট ডাকাতির মাধ্যমে সমস্ত সিটি কর্পোরেশন দখল করা হয়েছে, অব্যবস্থা চলেছে, দুর্নীতি চলেছে, অনিয়ম চলেছে। এর থেকে সিটি কর্পোরেশনকে বের করে নিয়ে আসে, ক্লিন সিটি করে আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। আমরা এই 6 মাসের প্রকল্প নিয়ে কাজ করতে ওনার সাথে কথা দিয়ে আসছি। আমরা যথাযথভাবে এই জনগণের কল্যাণে এই কাজগুলো করছি কিনা বা নগরবাসীর যে পুঞ্জীবিত সমস্যার সমাধান করবে আমরা কাজ করছি কিনা এই বিষয়গুলো উনি নিজের স্বচক্ষে দেখবেন, এই জন্য সব জায়গা সফর করবেন। ৬ মাস পর এসব সিটি কর্পোরেশনে নির্বাচন হতে পারে বলে ইঙ্গিত দেন প্রশাসকরা। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা জানান প্রশাসকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি করতেই ভোটের আগে দলীয় লোকদের প্রশাসক হিসেবে বসানো হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। রাজধানী কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে এ অভিযোগ করেন তিনি। আশা করেন বিরোধী দলীয় নেতা হিসেবে দলের আমির ডাক্তার শফিকুর রহমান জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি দলের পক্ষ থেকে নানা কারসাজি করে আপনারা সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসন নিয়ে দিয়েছেন। কেন? এখন তো নির্বাচন দিবেন, নির্বাচন না দিয়ে দলীয় প্রশাসন কেন দিয়েছেন? 2 কারণ দিয়েছে, যারা মেকানিজম করবে পরে আপনারা নির্বাচন দিবেন, অথবা যদি হাল চাল দেখেন পাস করতে পারবেন না নির্বাচনই দিবেন না। আপনাদের এই ধরনের মধ্যমপন্থী চরিত্র বলতে এগুলো পুরাতন প্রতিবাদের কাজ, আপনাদেরকে আমরা এটা আশা করি না। মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের 10 উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান এই দায়িত্ব বণ্টন করেন। মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভীকে রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। এছাড়া মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন এবং রাশেদ আল মাহমুদ তিতুমিরকে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে প্রতিরক্ষা, জাহিদুর রহমানকে পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, মাহাদি আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী 9 এপ্রিল শেরপুর 3 আসনে সংসদ নির্বাচন ও বগুড়া 6 আসনে সংসদ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে
ইসি। রাজধানী আগারগাঁওয়ে ইসি ভবনের ব্রিফিংয়ে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ এই ঘোষণা দেন। আসনগুলোতে মনোনয়নপত্র দাখিল ২রা মার্চ, বাছাই হবে ৫ই মার্চ। আপিলের সময়সীমা ৬ থেকে ১০ই মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সচিব বলেন, এর নিষ্পত্তি হবে ১১ই মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ই মার্চ। প্রতীক বরাদ্দ ১৫ই মার্চ। ৯ মার্চ সকাল ৭:৩০ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ইসি সচিব আরও জানান, ভোটার কম হওয়ায় শেরপুর ৩ আসনে গণভোট হবে না, তবে ২টি আসনের ভোটেই থাকছে পোস্টাল ব্যালট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতের প্রার্থী মারা যাওয়ায় শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত করে ইসি। অন্যদিকে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসন থেকে জয়লাভ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দেওয়ায় বগুড়া ৬ আসনকে শূন্য ঘোষণা করে ইসি। আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত শেরপুর ৩ এবং বগুড়া ৬ এই দুটি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের জন্য শেষ তারিখ হচ্ছে ২রা মার্চ, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ১৪ই মার্চ। পোস্টাল ব্যালট এবং আইসিপিবি এবং ওসিবি থাকবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে সংগ্রামের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, আগামীতেও তাকে এর মধ্য দিয়েই চলতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শিল্পকলা একাডেমিতে তারিখ চয়ন সম্পাদিত অবিসংবাদিত তারেক রহমান প্রবন্ধ সংকলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমান শত প্রতিকূলতা মোকাবেলা করে এই পর্যায়ে পৌঁছেছেন। রাজনীতির পথ অত্যন্ত কঠিন জানিয়ে তিনি বলেন, এক সময়ের অবিসংবাদিত নেতা অন্য সময় জনগণের দ্বারা ধিকৃত হন, রাজনীতি থেকেও হারিয়ে যান। গণতান্ত্রিক রাজনীতিতে তারেক রহমানের মতো একজন নেতা যেরকম সংগ্রামের মধ্য দিয়ে এই পর্যায়ে এসেছেন, বাকি সময়টাও কিন্তু একজন রাষ্ট্রনায়ক হিসাবে সেই সংগ্রামের মধ্য দিয়েই তাকে পথ চলতে হবে। একজন রক্তমাংসের মানুষকে এই ধরনের পরিস্থিতি এবং পরিবেশকে মোকাবেলা করে 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 পথ চলতে গেলে পরে কী পরিমাণের ব্যক্তিগত গুণাবলীর মধ্যে দিয়ে যেতে হয় বা অর্জন করতে হয়, এবং একথা আজকে অনস্বীকার্য যে এতটা প্রতিকূলতা মোকাবেলা করা সম্ভব হয়েছে তার অন্তর্নিহিত ব্যক্তিগত মানবিক গুণাবলীর কারণেই কিন্তু সম্ভব হয়েছে। জাপানের সাথে বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সরকারের ফলপ্রসূ আলোচনা হয়েছে, জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি বলেন, স্বার্থ সংরক্ষিত থাকলে দেশটির সাথে বিগত সরকারের প্রতিরক্ষা চুক্তি বহাল থাকবে। এ সময় দেশটির রাষ্ট্রদূত বলেন, জনশক্তি রপ্তানিতে ঢাকার আগ্রহকে স্বাগত জানায় টোকিও। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ক্ষমতার শেষ সময়ে এসে জাপানের সাথে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর চুক্তি সই করে অন্তর্বর্তী সরকার। এর আওতায় যৌথভাবে নির্ধারিত প্রকল্প বাস্তবায়ন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় অবদান রাখে এমন উদ্যোগ রয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ড খলিলুর রহমানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সৌজন্য সাক্ষাতে আসেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, বিনিয়োগ, কর্মসংস্থান ও বাংলাদেশ জাপান প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাদের আলোচনা হয়েছে। দক্ষ কর্মী পাঠাতে প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। In the Pacific, as well as the agreement which was recently concluded or signed between us. One is the economic partnership agreement, the other the defense equipment and technology transfer agreement. এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির গণমাধ্যমকে জানান, অন্তর্বর্তী সরকারের করা চুক্তি নতুন সরকার যাচাই বাছাই করবে। ইন্টারিম গভর্নমেন্ট কি রেখে গেছে এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নেই। একজন ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। সো লেট আস সি হোয়াট ইজ হ্যাজ বিন লেফট বাই দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এটা না দেখে তো মানে কোনো কমেন্ট সেই মতো হবে না।
এর আগে পররাষ্ট্র মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি। এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের মহাসচিব গোলাম সারওয়ার জানান, সার্ককে গতিশীল করতে চায় নতুন সরকার। ভবিষ্যতে একটা নতুন পরিকল্পনায় বাংলাদেশ কিভাবে সেটিতে আরো বেশি অগ্রণী ভূমিকা রাখতে পারে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। পুলিশের অতিরিক্ত আইজি ও আর্ম পুলিশ ব্যাটালিয়ন APBN এর প্রধান মোহাম্মদ আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে পুলিশ নতুন আইজি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। নতুন আইজি আলী হোসেন ফকির BCS পুলিশ ক্যাডারের 15তম ব্যাচের এক কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MCOM পাশের পর 1995 সালে পুলিশে যোগ দেন আলী হোসেন। কর্মজীবনে DIG পুলিশ হেডকোয়ার্টার্স, DIG SPBN, উপ পুলিশ কমিশনার, DMP ও বেশ কয়েকটি জেলার SP হিসেবে কাজ করেছেন নতুন আইজি। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। একদলীয় বাকশালের পরিবর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্রের পথে আবারও যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি একথা বলেন। এ সময় নরসিংদীর 5টি সংসদীয় আসনে বিজয়ী সংসদ সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন মঈন খান। বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। আমরা সবাইকে নিয়ে আমরা রাজনীতি করি। আমরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। এটা আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন। আওয়ামী লীগ সরকারের 16 বছরে হয়রানিমূলক 1200-র বেশি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। যাতে বেশিরভাগই আসামি ছিলেন বিরোধী দলীয় রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সচিবালয়ে এসব কথা বলেন তিনি। 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো প্রত্যাহারের জন্য আজকে অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে আমি এখানে আসার পরে 1006টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। আর যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য বিগত ইন্টারিম সরকারের সময় উদ্যোগ নিয়েছিল, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলক, মিথ্যা এবং বানোয়াট মামলা দিয়েছিল বিগত 17 বছরে। জুলাই আকাঙ্ক্ষা বিবেচনায় দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার বিচার কাজ এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। প্রথম কার্যদিবসে ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে তিনি গণমাধ্যমকে অবহিত করেন। বলেন, প্রসিকিউটররা দুর্নীতির সাথে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় নতুন করে সব মামলা বিচার বিশ্লেষণের করার কথাও জানান চিফ প্রসিকিউটর। বিস্তারিত হুমায়ুন চিস্তির রিপোর্টে। 24-এর গণ আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ পর্যন্ত ট্রাইব্যুনালে 24টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড সহ ঘোষণা করা হয়েছে 3টি মামলার রায়। সোমবার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরিয়ে আমিনুল ইসলামকে নিয়োগ দেয় বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। প্রথম কার্যদিবসে প্রসিকিউটরদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নতুন চিফ প্রসিকিউটর। পরে তিনি বলেন, বিচারাধীন মামলার তদন্তে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিশ্লেষণ করা হবে রায় হওয়া মামলাগুলো। চার্জগুলো, ফর্মাল চার্জগুলো ঠিক হয়েছে কিনা, ইনভেস্টিগেশনগুলো যথার্থ হয়েছে কিনা, এগুলো সব কিছু আমি দেখব। যেগুলো বিচার হয়ে গেছে সেই ফাইলগুলো আমি দেখব। কোনো ত্রুটি বিচ্যুতি যদি আমার কাছে পরিলক্ষিত হয় তাহলে সেটা আইন অনুযায়ী যে পদক্ষেপ নিতে হয় সেই পদক্ষেপ নিব। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেই অনুযায়ী যাতে এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয় সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী তামিমের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বলেন, কেউ দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালে জড়িত অন্য কেউ কোনো ধরনের করাপশনে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে করাপশন ফ্রি। এদিকে ট্রাইব্যুনালে জামিন পাওয়া একমাত্র আসামি লক্ষ্মীপুর সদর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরের জামিন বাতিলের বিষয়ে শুনানির জন্য ২রা মার্চ দিন ঠিক করেছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ঈদে পোশাক খাতের শ্রমিকদের বেতন বোনাস প্রদানে ১৪,০০০ কোটি টাকা সহায়তা চেয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে একথা জানান সংগঠনটির সহসভাপতি শিহাবুদ্দৌজা চৌধুরী। এদিকে নগদে বিদেশি বিনিয়োগ নিয়ে গভর্নর জানান, নতুন সরকারের নীতি অনুযায়ী পরিচালিত হবে মোবাইল ব্যাংকিং। তরিক ইসলামের রিপোর্ট। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রতিনিধিরা। বৈঠক শেষে সংগঠনটির সহসভাপতি সাংবাদিকদের জানান, নানান জটিলতায় ক্ষতির মুখে পোশাক শিল্প খাত। সহজ শর্তে ১৪,০০০ কোটি টাকা প্রণোদনার দাবি সংগঠনটির। সরকারি বন্ধ, নির্বাচনে বন্ধ, তা আমাদেরকে ৩৫ দিন কাজ করে ৬০ দিনের বেতন দিতে হবে, তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব না। এবং এই উৎকণ্ঠাগুলো আমরা জানিয়েছি ওনাকে, এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন যে ইনসেন্টিভের টাকাগুলো যত তাড়াতাড়ি ছাড় করানো যায় সেটা নিয়ে উনি সরকারের সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন। এদিকে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদে বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে গভর্নরের সাথে দেখা করতে আসেন জামায়াতের সংসদ সদস্য মীর আহমদ বিন কাশেম আরমান। এ সময় প্রতিষ্ঠানটির মালিকানা ও নতুন সরকারের নীতি নিয়ে গভর্নরের চিন্তাভাবনা তুলে ধরেন তিনি। নতুন সরকার যদি সিদ্ধান্ত নেন যে অন্তর্বর্তী সরকারের মতো তারা এটি ব্যক্তিগত ছেড়ে দেবেন, বিনিয়োগকারীদের কাছে এটা ছেড়ে দেবেন, তাহলে সেটা হবে। আর যদি কোনো ভিন্ন সিদ্ধান্ত আসে সেটা হবে। পরে বিজিএমইএ ও নগদের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থান তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। আমরা চাই যে প্রতিটি গার্মেন্টস সহ অন্যান্য যারা রপ্তানি প্রতিষ্ঠান আসে তারা যাতে তাদের কর্মচারীদের বা শ্রমিকদের বেতন যথাসময়ে বেতন বোনাস দিয়ে দেয়। এই জন্য ব্যাংকগুলো অবশ্যই ব্যাংকার্স কাস্টমার্স রিলেশনশিপের ভিত্তি করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আগামী ৩রা মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৩ই মার্চ থেকে। যাত্রী চাপ সামলাতে দেশের বিভিন্ন রুটে ৮ জোড়া বিশেষ ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয় ৩রা মার্চ বিক্রি হবে ১৩ই মার্চের টিকিট, ৪ঠা মার্চ বিক্রি হবে ১৪ই মার্চের, ৫ই মার্চ ১৫ই মার্চের, এভাবে পর্যায়ক্রমে ৯ মার্চ ১৯ মার্চের টিকিট বিক্রি হবে। এছাড়া ২০, ২১ ও ২২শে মার্চের টিকিট চাঁদ দেখার সাপেক্ষে বিক্রি হবে। আর ফিরতি টিকিট ১৩ই মার্চ বিক্রি করা হবে ২৩ মার্চের টিকিট। পর্যায়ক্রমে ১৯ মার্চ পর্যন্ত ২৯ মার্চের যাত্রার টিকিট বিক্রি হবে। আগামী ২৬শে ফেব্রুয়ারি অমর ২১শে বইমেলার উদ্বোধন ও ২১শে পদক প্রদান অনুষ্ঠান। ওই দিন সকালে ২১শে পদক প্রদান এবং দুপুর ২টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের বইমেলার প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। মেলায় মোট স্টল থাকছে ৫৪৯টি। রমজান উপলক্ষে তারাবির নামাজের ব্যবস্থা থাকবে বইমেলা প্রাঙ্গণে। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। ঐতিহ্যগতভাবে ভাষার মাস ফেব্রুয়ারি জুড়েই মূলত বইমেলা অনুষ্ঠিত হয়। তবে চলতি বছর জাতীয় নির্বাচনের কারণে এবার তা শুরু হচ্ছে ২৬শে ফেব্রুয়ারি। এবার বইমেলার মূল প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। বাংলা একাডেমি পবিত্র মাহে রমজান উপলক্ষে মেলায় তারাবির নামাজের ব্যবস্থা রেখেছে। পবিত্র রমজান উপলক্ষে বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যান অংশে মেলায় আগত মুসল্লিদের জন্য সূরা তারাবি নামাজের সুব্যবস্থা থাকবে। শিশু চত্বর সোহরাওয়ার্দী উদ্যানের মাঝে রাখা হয়েছে, যেখানে শিশুরা অবাধে বিচরণ করতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত বই সহজে সংগ্রহ করতে পারে। প্রতিদিন মেলা শুরু হবে দুপুর ২টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। ছুটির দিনগুলোতে মেলা শুরু হবে বেলা ১১টায়। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। মেলা উপলক্ষে শেষ মুহূর্তে স্টল গোছাতে ব্যস্ত প্রকাশনীগুলো। জানুয়ারির শেষের দিকে চিন্তা করি যে ১ তারিখ থেকে একটা বই মেলা পাবো,
হয়তো এবার একটু দেরি হয়েছে, কিন্তু বইমেলার একটা হিসাব থাকে আলাদা মানুষের ভিতরে। সাধারণত বইমেলাকে ফেব্রুয়ারি কেন্দ্রিক আমরা বেশি বইমেলাকে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ফেব্রুয়ারির বাইরে যখন বইমেলা চলে যায় সেক্ষেত্রে আমরা পাঠক সমাগম এই বিষয়গুলো কতটুকু পাবো সেটা নিয়ে আমরা চিন্তিত। বইমেলায় যেন কেউ মব সন্ত্রাস করতে না পারে সে ব্যাপারেও সতর্ক বাংলা একাডেমি কর্তৃপক্ষ। আর মাত্র একদিন পর শুরু হতে যাচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর ২১শে বইমেলা। জাতীয় নির্বাচনের কারণে একটু দেরিতে শুরু হলেও প্রতিবারের মতো এবারও প্রাণ ফিরে পাবে বইমেলা, এমনটাই প্রত্যাশা সাহিত্য অনুরাগীদের। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। সৌদি আরব থেকে দেশে ফেরার ১২ দিন পর নাম পরিচয় বলতে না পারা এক নারীকে পরিবার খুঁজে ছেলে মেয়ের কাছে হস্তান্তর করেছে ব্র্যাক মাইগ্রেশন। এই কাজে সহযোগিতা করেছে পুলিশের বিশেষ শাখা পিবিআই। সোমবার আশকোনায় ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সহযোগী পরিচালক শরীফুল হাসান। ভুক্তভোগীর মেয়ের অভিযোগ, ভালো কাজের প্রলোভন দেখিয়ে সৌদি আরব নিয়ে তার মাকে অত্যাচার নির্যাতন করা হয়। পরে দীর্ঘদিন তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় এই ঘটনার বিচার চেয়েও তার মায়ের খোঁজ মেলেনি। ইঞ্জেকশন মারছে, ফারতলা ইঞ্জেকশন মারছে, আমার আম্মুরে পাগল বানানোর লাগি। থানায় গেছিলাম, থানায় মামলা লইছে না, দলার উপরে মামলা করতে চেয়েছিলাম, দলার উপরে মামলা লইছে না। দলার আমার বলছে তুমি ঢাকায় আসো আমার সাথে, আমি যে অফিসে তোমার আম্মুকে অফিসে নিয়ে যাই। লাস্টের দিকে আমার আম্মু একদিন সকালে টাইমে ফোন দিছিল, আম্মুরে মারিয়া ফেলাই তো মাঝরায় নিয়া, তুমি যেন আম্মুর লাগি নামাজ পড়িয়া দোয়া করো। তারপরে আর কোনো যোগাযোগ নেই আমার আম্মুর সাথে। অনেক চেষ্টা করছি যোগাযোগ করার লাগে আমার আম্মুর সাথে। রমজানের পবিত্রতা আর ইসলামের ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে চট্টগ্রামের অন্দরকিল্লা শাহী জামে মসজিদ। ধনী গরিব সবাই মিলে এক কাতারে শামিল হন ইফতারে। 2 যুগের বেশি সময় ধরে রমজানে এই মসজিদে প্রতিদিন আয়োজন করা হয় গণ ইফতারের। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন ইরফানুল হক। পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ার সাথে সাথেই বদলে যেতে থাকে চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদের দৃশ্যপট। কেউ দিনমজুর, কেউ কোটিপতি ব্যবসায়ী, আবার কেউ বা ক্লান্ত পথচারী। কিন্তু ইফতারের এই দস্তারখানে পরিচয় কেবল একটাই, সবাই রোজাদার। একপাশে 10 জন বাবুর্চির নিপুণ হাতে তৈরি হয় খাবার, অন্য পাশে 40 জন স্বেচ্ছাসেবকের ইফতার বিতরণে নানা তৎপরতা। গত 25 বছর ধরে রোজাই এভাবেই সম্প্রীতির আবেশ ছড়াচ্ছে চট্টগ্রামের এই পুণ্যভূমি। এটাই হচ্ছে মানে ইসলামের কি ভ্রাতৃত্ববোধ আর কি, ঠিক আছে, মানে সম্প্রীতি। এখানে ছোট বড় মানুষ, ছোট মানুষ, ধনী গরিব, আমরা সবাই একসাথে বসে কি ইফতার করতেছি। এতগুলো লোক ইফতার আমি কোনো সময় দেখিনি কোনো জায়গায়। আজকে 2-3 বছর ধরে আসি এবং প্রতিদিনই আসি আমি এখানে। আজ 30 বছর পর্যন্ত এই কাজ করতে করতে আমি আজ পর্যন্ত এখানে আসি আল্লাহর রহমতে, আল্লাহর ঘরে। 3 থেকে 6,000 পর্যন্ত প্লাস আমাদের মানুষ ইফতার মাহফিল হয় প্রথম রোজা থেকে শেষ পর্যন্ত। 1996 সালে উদ্যোগটি নিয়েছিলেন মসজিদের খতিব সাইয়্যিদ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদানী। মক্কা মদিনার আদলে এই আয়োজন 2001 সালে স্বল্প পরিসরে শুরু হলেও 2005 সাল থেকে এটি রূপ নেয় বিশাল গণ ইফতারে। আমাদের বর্তমান খতিব মহোদয় সৈয়দ আনোয়ার হোসেন তাহেরি জাবেরি আল মাদানী, উনি এখানে আসার পর থেকে এটাকে আরও সুন্দর রূপে করার জন্য উনি আমাদেরকে নির্দেশ দিলেন। ওনার উদ্যোগে আমরা এই কাজটা 1996 থেকে শুরু করা হয়েছে। ইফতারের আগে হাজারো হাত একসাথে উঠে স্রষ্টার সন্তুষ্টির আশায়। আজানের ধ্বনি কানে পৌঁছাতেই 1 প্লেট থেকে ভাগ করে নেওয়া শুরু হয় ইফতার, যেন 1 প্লেট খাবারে মিশে থাকে হাজারো মানুষের অভিন্ন আবেগ। আন্দরকিল্লার এই ইফতার শুধুই কেবল ভোজন নয়, এটি সামাজিক বৈষম্যের বিরুদ্ধে তৈরি করেছে এক নীরব বিপ্লব, যেখানে আভিজাত্যের অহংকার ধুলোয় মিশে অনেকটাই তৈরি করেছেন এক মানবিক বন্ধন। আর এভাবেই আন্দরকিল্লা হয়ে উঠেছে সম্প্রীতি আর সাম্যের এক অনন্য উদাহরণ। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে অর্থ সংবাদ।
বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল স্পন্সর হল ওয়ালটন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি সই করেছে প্রতিষ্ঠানটি। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করল তারা। দেশজুড়ে ওয়ালটনের অগণিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষী আর্জেন্টিনার এই ফ্যান জার্সি পাবেন। রাজধানী ওয়ালটন কর্পোরেট অফিসের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চেয়ারম্যান এস.এম. শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জারিন অর্ণা। প্রধান অতিথির বক্তব্যে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ওয়ালটনের ভূয়সী প্রশংসা করেন। সিরাজগঞ্জে কৃষকরা এখন সরিষা চাষের দিকে ঝুঁকছে। এবছর রেকর্ড পরিমাণ সরিষার আবাদ হয়েছে। উচ্চ ফলনশীল বাড়ি 14 জাতের সরিষার ফলন বেশি হওয়ায় কৃষকদের ব্যাপক আগ্রহী করে তুলেছে। উৎপাদন বেশি হওয়ায় প্রতি বছরই বাড়ছে আবাদ। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। ধানকে পেছনে ফেলে সিরাজগঞ্জের প্রধান অর্থকরী ফসল হয়ে উঠছে সরিষা। লাভ বেশি হওয়ায় সরিষা আবাদে ঝুঁকছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর সরিষার বাম্পার ফলন হয়েছে। লাভ বেশি ও রোগবালাই কম হওয়ায় উচ্চ ফলনশীল বাড়ি সরিষা 14 জাতের সবচেয়ে বেশি চাষ হচ্ছে। অল্প খরচে মাত্র 80 দিনেই ফসল ঘরে তোলা যায়। বাড়ি 14, ফলন ভালো, আবার আবাদ করব, মানগত গুণ ভালো, শস্য উৎপাদন বেশি। সরষে আমাদের অনেক উপকার হয়। সরষের তেল খাই, আবার সরষের ফুল গরুকে খাওয়াই। কৃষি অফিস জানায় কৃষককে বিনামূল্যে সরিষার বীজ সার দেওয়ার পাশাপাশি চাষ পদ্ধতির উপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা আশা করি যে সিরাজগঞ্জ জেলায় সরিষা চাষে এবছর অতীতের সকল রেকর্ড ভঙ্গ করবে, বিশেষত ফলনের দিকে। এবছর আবহাওয়া আমাদের অত্যন্ত অনুকূলে ছিল এবং এই অর্জিত সরিষা ইতিমধ্যে কর্তন শুরু হয়ে গেছে। আমরা যতটুকু কর্তন হয়েছে প্রায় বিঘাতে 6 মণ হারে ফলন পাচ্ছি। আমরা সরিষা চাষের জন্য কৃষক ভাইদের প্রণোদনা দিয়ে থাকি। এবছর 73,000 কৃষককে আমরা প্রণোদনা দিয়েছি বীজ সার। এবছর জেলায় 90,000 হেক্টর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে লক্ষ্যমাত্রার চেয়ে 550 হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ। রাজধানী জিয়া উদ্যানে তাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া করা হয়। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের 11তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। সমাধিতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এটিএন বাংলার ইসলামী অনুষ্ঠান বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডক্টর শহীদুল ইসলাম বারকাতি। এবারে খেলার খবর। পুরুষদের পাশাপাশি নারী ফুটবলারদের জন্য অভিন্ন বেতন কাঠামো চালুর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেকে পরামর্শ দিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক। এর পাশাপাশি ফুটবলের উন্নয়নের জন্য বাফুফেকে চট্টগ্রাম ও সিলেটের মাঠ বরাদ্দ দেওয়ার কথা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। পরাগ আরমানের রিপোর্ট। ফুটবল মাঠ থেকে রাজনীতির মঞ্চ কাঁপিয়ে দেশের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এখন দেশসেরা সাবেক গোলকিপার আমিনুল হক। তাই ফুটবলটাই তার কাছে অগ্রাধিকার পাওয়াটা খুব স্বাভাবিক। বাফুফের সঙ্গে আলোচনায় পুরুষ ও নারী ফুটবলারদের একই বেতন কাঠামোয় আনার জন্য পরামর্শ দিলেন ক্রীড়ামন্ত্রী। আমরা চাই যে ফুটবলের ভিতর থেকে যারা বর্তমানে বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করছে, সেটা পুরুষ এবং মহিলা, আমাদের মেয়েদের ফুটবল, তো সবাইকে আমরা সেই বেতন কাঠামোর ভিতরে এনে আমরা তাদেরকে মাসিক এবং সরকারিভাবে আমাদের চুক্তিভিত্তিক স্থায়ী বেতন কাঠামোর ভিতরে আমরা আমাদের এই ফুটবলারদেরকে অন্তর্ভুক্ত করব। তৃণমূল থেকে শুরু করে যারা ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল টিমে খেলতে চায় তাদের ভিতরে অনেক বেশি
তারা অনেক বেশি উৎসাহিত হবে এবং তারা আগ্রহ প্রকাশ করবে। অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে 3টে স্টেডিয়াম ফুটবল ফেডারেশনের নামে বরাদ্দের কথাও জানান আমিনুল হক। কমলাপুর স্টেডিয়াম, আমাদের সিলেট স্টেডিয়াম এবং চট্টগ্রাম স্টেডিয়াম, এই 3টি মাঠকে আমরা আনুষ্ঠানিকভাবে চুক্তির মাধ্যমে আমরা ফুটবল ফেডারেশনকে বরাদ্দ দিব ইনশাল্লাহ, এবং সেটা সার্বিক অর্থায়ন করবে এটার গ্যালারি থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা কিভাবে আরও উন্নয়নশীল করা যায়, কিভাবে ভালো পরিবেশ তৈরি করা যায়, সেটি ফিফার থেকে একটি অনুদানের মাধ্যমে সেটি করা হবে। বাফুফের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় জেলা ও উপজেলা পর্যায়ে মানসম্মত কোচ তৈরির পরিকল্পনার কথাও জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। 14 উপজেলায় 10ই মার্চ থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, মাসে 2500 টাকা দেয়া হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে জানালেন সমাজ কল্যাণ মন্ত্রী। 6 মাসে পরিচ্ছন্ন ও সবুজ শহর দেখতে চান প্রধানমন্ত্রী, প্রশাসকদের দিলেন স্পষ্ট বার্তা। দুর্নীতিমুক্ত থেকে জনগণের সেবার অঙ্গীকার নবনিযুক্তদের। প্রধানমন্ত্রী 10 উপদেষ্টার দায়িত্ব বন্টন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম ও রিজভীর রাজনৈতিক উপদেষ্টা, হুমায়ুন কবির পররাষ্ট্রে এবং প্রতিরক্ষায় শামসুল ইসলাম। জাপানের সাথে বেসরকারি খাতে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে ফলপ্রসূ আলোচনা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সার্ককে গতিশীল করতে উদ্যোগ নিচ্ছে ঢাকা। নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, মনে করেন ডক্টর আব্দুল মঈন খান। এবং 16 বছরের 1200-র বেশি হয়রানিমূলক মামলা প্রত্যাহার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই আকাঙ্ক্ষা সমুন্নত রেখে ট্রাইব্যুনালকে এগিয়ে নিতে চান নতুন চিফ প্রসিকিউটর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।